সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর বন্যা প্রতিরোধ অবকাঠামোর উদ্বোধন, নতুন করে স্পোর্টস সহ একাধিক উন্নয়ন প্রকল্প সূচনার অপেক্ষা। সংবিধান সংশোধন বনাম সংস্কার প্যাঁচে রাজনীতি, বিশেষ কমিটিতে সাড়া না দিয়ে সংসদ ও রাজপথে সরব থাকার বার্তা বিরোধীদের, আলোচনায় সমাধান মেলার আশা সরকারি দলের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতি দায় স্বীকার জ্বালানি মন্ত্রীর, সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ, পাম্পে দীর্ঘ লাইনের পেছনে দেখছেন রাজনৈতিক দুরভিসন্ধি। এখনই জলাবদ্ধতায় বর্ষা নিয়ে দুশ্চিন্তা, রাজধানীতে ড্রেন কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি, বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে হাওরের কষ্টের ফসল, দিশেহারা কৃষক। এবং ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তি রপ্তানি, 4 মাসেই চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন পৌনে 1 লাখ কর্মী, বছরে রেমিটেন্স আসছে $3 থেকে $4 বিলিয়ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সিলেট সফরে সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৈরী আবহাওয়ার মাঝেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, সুরমা নদীর 2 পাড়ে সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রকল্প পরিকল্পনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সরকার প্রধান। এর আগে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরের শুরুতেই সকাল 10:30টায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইশা নদী পুনঃখনন কর্মসূচি এবং নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনের পাশাপাশি সিলেট জেলা বিএনপির দলীয় সভায়ও অংশ নেবেন তারেক রহমান। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তব্য না দিলেও প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরী জুড়ে দেখা গেছে উৎসবের আমেজ। সিলেট সফরে সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও আরও যেগুলো হাওর অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে, কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে একটি কথা বলেছেন যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানি, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড থেকে ওনারা তুলছেন এই পানিটা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অল্প অংশই ওনারা নদী থেকে আনতে পারছেন। এই সকল কিছু বিষয় মাথার মধ্যে রেখে বিবেচনা করে আমরা তখন বলেছিলাম যে খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সেই পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যে প্রেজেন্টেশন দিয়েছেন
তারপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে। এখানে মুক্তাদি সাহেব একটু আগে আমাকে বলছিলেন যে সুরমা নদীতে খুব সম্ভব সচিব সাহেবের বক্তব্যের মধ্যে বোধহয় বিষয়টি ছিল যে সুরমা নদীতে বিভিন্ন পলিথিন থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। প্রায় বছর খানেক আগে, তখন তো অবশ্যই আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি যে কোনো একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম যার কিছু এক্সপার্টিস রয়েছে এই বিষয়গুলোর উপরে। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর কথা আপনারা সকলেই জানেন, নাম শুনেছেন, সকলে না দেখলেও নাম শুনেছেন। সেই বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে এই ময়লা জমে জমে। এই বিষয়টি কম বেশি প্রায় সবগুলো বাংলাদেশের শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই বিষয়টিকে যদি আমরা এখনই অ্যাড্রেস করা না ধরি তাহলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে। বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এইভাবে যদি সবগুলো নদী বিষাক্ত হতে থাকে তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা সকলে ধাবিত হচ্ছি। কাজেই এই বিষয়ে আমাদের মানুষকে সচেতন করতে হবে। সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করবেন মানুষ যাতে সেবা পায়, কিন্তু একই সাথে পাশাপাশি যদি আপনারা মানুষকে অ্যাওয়্যার করার জন্য, সচেতন করার জন্য কতগুলো উদ্যোগ নেন, যেমন প্লাস্টিক, পলিথিন, কাগজ, যে কোনোই বর্জ্যদ্রব্য হোক না কেন, এই জিনিসগুলো যত্রতত্র যাতে আমরা না ফেলি। এইটি যদি আপনারা বিশেষ করে যতগুলো সিটি কর্পোরেশনের ভেতরে স্কুল আছে, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই বাচ্চাদেরকে যদি এই জিনিসগুলো শেখানো ধরেন, কারণ হয় কি, বড়রা শিখলেও কিছু শুনলেও সহজে শিখতে চায় না। একটা মানুষ 25, 30, 35, 40 বছর বয়সে তাকে যদি আপনি কিছু শেখাতে চান অনেক বেগ পেতে হয়, কিন্তু আপনি যদি একটা ছোটো বাচ্চাকে যদি ভালো কিছু শেখান ওটা কিন্তু তার মাথায় ঢুকে যায়, এবং ছোট বাচ্চাকে যদি আপনি সেটা শিখিয়ে ফেলতে পারেন, সবচেয়ে বড় যেটা সুবিধা হয়, সে স্কুলে ভালো জিনিস যেটা শিখে আসবে সেটা সে যেমন ফলো করবে, সে তার বাবা মাকেও ওটা মানতে বাধ্য করবে। বাচ্চারা করে এটা। সেই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, এবং শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, এই বিষয়টি আমি সকল সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারা যদি অন্তত আপনাদের এলাকায় সিটি কর্পোরেশনের ভেতরে যে সকল স্কুল আছে সেই স্কুলগুলোতে যদি আপনারা কোনো উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে এই বিষয়গুলোতে সচেতন করতে পারেন, তাহলে আমরা ধীরে ধীরে এই কাজটি শুরু করতে পারবো, যে পরিবেশকে আমরা আস্তে 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 ঠিক করে আনতে পারবো। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা দেশ এবং জাতির জন্য ভালো কোনো কিছু আজকে যেটা শিখবে, ডেফিনেটলি তারা যখন বড় হবে, তারা ইনশাল্লাহ যখন একটি অবস্থানে যাবে কেউ না কেউ, তারা সেটি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সেটি তারা অ্যাপ্লাই করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটা গেল পরিবেশের কথা। আসুন স্বাভাবিকভাবেই এখানে আপনারা যারা বসবাস করেন, বিভিন্ন সময় আপনাদেরকে দেশের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয়। নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম, আমি প্লেনে এসেছিলাম, কিন্তু যাবার সময় আমি বাই রোড গিয়েছিলাম নির্বাচনী জনসভা করতে করতে, এবং সেদিন আমি বলেছিলাম যে সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু বাই রোড যাবার অবস্থা, রাস্তার অবস্থা এতই খারাপ, ঢাকা সিলেট অবস্থা, যে মনে হয় প্রায় 10 ঘন্টা সময় লেগে যায়। এবং সেদিন বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে ইনশাল্লাহ আমরা এই কাজটিতে হাত দেব যাতে এটা দ্রুত হয়। সরকার গঠন করার পরে এই দায়িত্বে যে মন্ত্রণালয় আছে, আমি তাদের সাথে কথা বলেছি। আমি তখন জানতে পারলাম যে খুব সম্ভবত কাজটি যখন শুরু হয়, বিভিন্ন জায়গায় তাদের যে কোম্পানিগুলো কাজ করবে তাদের যে সাইট অফিস থাকে, সেখানে জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস, এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময় আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষ তো এক সময় হবে, এবং আগামী কয়েক বছরের মধ্যে আমরা এটা ইনশাল্লাহ শেষ করতে পারবো। এবং তার ফলে যেটা হবে, মানুষের যাতায়াতে, ঢাকা টু সিলেট, সিলেট টু ঢাকা যাতায়াত, বাই রোড যাতায়াতের এত কষ্ট মানুষকে ইনশাল্লাহ ভোগ করতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
অবশ্যই শুধু রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না, একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। আমাদের বর্তমান সরকার আমরা একটি উদ্যোগ গ্রহণ করছি যে সারা দেশে কিভাবে রেল যোগাযোগটাকে বৃদ্ধি করা যায়। রেল যোগাযোগটাকে বৃদ্ধি করলে স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এইটিতে যাতায়াত করবেন, এটিতে খরচ কম হবে, সেটি যাতায়াতের খরচ কম হবে, সেটি ব্যবসায়িক কারণে খরচ কম হবে। আমরা রাস্তা যতই বড় করতে থাকি ততই গাড়ি নামবে রাস্তায়, ট্রাফিক বাড়বেই। এবং আরেকটি বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন, জনসংখ্যার ভিত্তিতে আমরা পৃথিবীর খুব সম্ভবত 8ম স্থানে আছি, কিন্তু আমরা ল্যান্ড ওয়াইজ যদি চিন্তা করি আমাদের দেশটা হয়তো অত বড় না, অনেক দেশের থেকে ছোট। সেজন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। সেজন্য রাস্তা যদি নির্মাণ করি আমরা, একই সাথে কিন্তু আমাদের ফসলি জমিও নষ্ট হচ্ছে। সেজন্য সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর খাবার তো আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করা সম্ভব না, এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, কাজে এইটিকেও আমাদের ধরে রাখতে হবে। সেই জন্যই অবশ্যই রাস্তার উন্নয়ন, আমরা রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। স্বাভাবিকভাবেই সিলেটের মানুষ নিশ্চয়ই উৎসাহী হবেন না, খুব ইন্টারেস্টেড হবেন না শুনতে যে ঢাকা রংপুর রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আপনারা নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন যে ঢাকা সিলেট বা সিলেট ঢাকার রেল ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা চেষ্টা করছি এই ব্যাপারে, ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যে ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায় ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। আসনের পরে আমি যখন নির্বাচনী সময় বিভিন্ন এলাকায় গিয়েছি দেশের, শুধু সিলেট নয়, সিলেট সহ বাংলাদেশের উত্তরাঞ্চল বলেন, দক্ষিণ অঞ্চল বলেন, যে এলাকায় গিয়েছি আমি, অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় এলাকার মানুষ আমার কাছে তুলে ধরেছে, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বিষয়টি ভিন্নভাবেও জানি। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা। দুঃখজনকভাবে হলেও সত্য যে শহরের মানুষ কিছুটা চিকিৎসা সুবিধা পেলেও গ্রামের অধিকাংশ জায়গায় এখনও আমরা ভালোভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হইনি, এবং সেজন্যই আমরা বলেছিলাম যে আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। এটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি, আমি এর আগেও কয়েকবার বলেছি। দেখুন, এখানে আপনারা যারা আছেন সিলেটের মানুষ, বিশেষ করে অনেকেরই, প্রায় বহু মানুষেরই লন্ডন সফর করার সুযোগ হয়েছে। যারা যারা লন্ডনে গিয়েছেন আপনারা সকলেই জানেন NHS নামে একটি প্রকল্প আছে, বা NHS নামে একটি ওখানে সংগঠন আছে, যাদের দায়িত্ব হচ্ছে সেই দেশের সকল মানুষের, যারা সেই দেশের বৈধ নাগরিক, তাদের সকলের চিকিৎসা ব্যবস্থা তারা লুক আফটার করে, তারা দেখভাল করে। এবং ব্রিটেনের মতন দেশে কিন্তু NHS নিয়ে এখন তারা বেশ প্রেসারে আছে। এটি একটি ব্যয়বহুল বিষয়। সেই দেশের আইন অনুযায়ী সেই দেশের নাগরিক বা বৈধভাবে যারা বসবাস করে তাদের যে কোনো ধরনের অসুস্থতা সুস্থ করার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই যেহেতু এটা সরকারের দায়িত্ব, সরকারের উপরে একটি চাপ থাকে, অর্থনৈতিক একটি বিষয় থাকে এখানে বিষয়। আমরাও চাই আমরা আমাদের দেশের নাগরিকদেরকে সুস্থ রাখতে, তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। কিন্তু যেটি এখন ইউরোপে প্রত্যেকটি দেশই দেখছে, যেই দেশগুলো উন্নত তারা দেখছে যে স্বাস্থ্যসেবাটা, একজন মানুষ যখন অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া, ডাক্তার, নার্স, হসপিটালের বেড, ওষুধপত্র সব কিছু বেশ ব্যয়বহুল। কাজেই আমরা যদি একটি পরিকল্পনা গ্রহণ করি যে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবে যখন তারা ডাক্তারের কাছে যাবে, যখন তারা হসপিটালে যাবে। আমরাও এরকম একটি পরিকল্পনা গ্রহণ করছি, এবং এর অংশ হিসেবেই আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই মানুষগুলো, এবং এই 1 লক্ষের মধ্যে 80% থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, তবে আমরা জোর দিব গ্রামের মানুষের উপরে বেশি। তারা যাবে, তারা মানুষগুলোকে, বিশেষ করে পরিবারের নারী যারা আছেন, যারা সংসার দেখাশোনা করেন, দায়িত্ব যাদের, তাদেরকে গিয়ে তারা অ্যাওয়্যার করবে, সচেতন করবে যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে
কার্ডিয়াক হবে না, বা লাইফস্টাইল কী হলে তার হার্টের সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনির রোগ হবে বা কিডনির রোগ হবে না, এই বিষয়গুলি সম্পর্কে তাদেরকে সচেতন করবে, হাইজিন সম্পর্কে তাদের সচেতন করবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সামগ্রিকভাবে পুরো দেশে অসুস্থ যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা আমাদের লক্ষ্য। তার ফলে স্বাভাবিকভাবে যারা হসপিটালে আসবে পরবর্তীতে অসুস্থ হয়ে তাদেরকে যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। স্বাভাবিকভাবে চিকিৎসা অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আপনার মেডিকেলের ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে টেক কেয়ার করতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করবো এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আরেকটি বিষয়, সিলেটের সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রবিরোধী কার্যক্রম করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বলেন, পতিত আওয়ামী লীগের মতো বিএনপি জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না বলেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আইন নিয়ে উদ্বেগ নেই। দ্রুতই বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলোর কাউন্সিল করা হবে বলেও জানান নজরুল ইসলাম খান। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, এটা তাদের কাজ, এটা বিএনপির কাজ না। বিএনপি রাজনৈতিকভাবে অবস্থান ব্যক্ত করবে, বিএনপি রাজনৈতিকভাবে জনগণকে কনভিন্স করার চেষ্টা করবে যে এই যে দলটি, এই যে দলের নেতাকর্মীরা, তারা এতদিন ধরে জনগণকে নিপীড়ন করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এই দেশটাকে দুর্বল করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, পরনির্ভরশীল করেছে। কাজে এই দলটা এবং তাদের নেতাকর্মীদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাওয়া উচিত না। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। জ্বালানি তেলের সাম্প্রতিক সংকটের পেছনে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি দায়ী বলে স্বীকার করলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে তিনি বলেন, পাম্পে পাম্পে দীর্ঘ সারির পেছনে যেমন ছিল রাজনৈতিক উদ্দেশ্য, তেমনি সংকটের সময় যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সে অনুযায়ী কাজ করেনি জ্বালানি তেল বিপণন কোম্পানিগুলো। জ্বালানি নিরাপত্তার জন্য নিজস্ব জ্বালানি অনুসন্ধানে জোর দেন তিনি। দেশীয় জ্বালানি উত্তোলন করতে পারলে সংকট কাটানো সম্ভব বলেও মন্তব্য করেন মন্ত্রী। জ্বালানির যে সংকটটা দেখা দিয়েছে, সংকট আমি বলি না, এটা আর্টিফিশিয়াল সংকট হয়েছে, আর্টিফিশিয়াল লাইন হয়েছিল। তার মধ্যে মূল কারণ ছিল আমাদের এইসব কোম্পানিগুলো, তাদেরও গাফিলতি ছিল। সেক্রেটারি সাহেব একরকম অর্ডার দিয়েছে, কাজ করে অন্যরকম, উল্টা কাজ করে। পলিটিক্যাল একটা মোটিভেশন ছিল, কিন্তু আমাদের লোকজন যদি ওটাকে যদি ঠিক মতো ক্যাটারিং করতো তাহলে এই লাইনও থাকতো না। এখন তো লাইন চলে গেছে। রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়া কিশোরীকে অপহরণের 9 দিন পর উদ্ধার করল পুলিশ। গাজীপুরের পুবাইল থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান। সেদিনই উত্তরা পূর্ব থানায় একটি অপহরণ মামলা করে মেয়েটির বাবা। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার 9 দিন পর গাজীপুরের পুবাইল থেকে অপহরণের সঙ্গে জড়িত লামিন ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে। মামলার পরিপ্রেক্ষিতে আমরা যে মেইন আসামি ছিল লামিন ইসলাম, লামিন ইসলামকে অনেক সময় কি আমরা লামিন ইসলামকে পাওয়া যায় আমরা গাজীপুর পুবাইল থানায় এদের একটা মার্কেট আছে, মার্কেটের ওখানে। পুলিশ জানায় কি কারণে ঘটনা ঘটেছে তা অনুসন্ধান চলছে। জড়িত বাকিদের ধরতে কাজ চলছে বলে জানায় পুলিশ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদে আরও থাকছে,
কিছুক্ষণ পর সিরিজ নির্ধারণী টি-20তে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। জিতলেই 20 ওভারের ক্রিকেটে দেশের সফলতম অধিনায়ক হবেন লিটন। শেষ ম্যাচেও অপরিবর্তিত স্কোয়াড। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে দলে দলে নদীতে নামছে ভোলা সহ অন্যান্য জেলেরা। ভোরের আলো ফোটার আগেই ভোলা সদরের শিবপুর মাছঘাটে জেলেদের নৌকা ভিড়ে। সারা রাত জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছের দেখা নেই। জাটকার ছোট মাছই বেশি বলে দাবি তাদের, এতে লোকসানের মুখে জেলেরা। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় বিস্ফোরণে আইআরজিসির 14 জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য। এদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্রেও শত্রুদের পরাজিত করতে হবে বলে জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি। এদিকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। লিটন দাসের নেতৃত্বে আরও একটা সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। তৃতীয় ও শেষ টি-20তে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। মিরপুরে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কখনোই এক সফরে একাধিক সিরিজ জেতেনি টাইগাররা। এই টি-20 সিরিজ জিতলে অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে দেশের সফলতম টি-20 অধিনায়ক হবেন লিটন। তবে চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামের রেকর্ড রান তারার দিনেও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকে ভুগছেন রান খরায়। যদিও প্রথম ম্যাচে শামীম হৃদয় পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। নিউজিল্যান্ডও সর্বোচ্চ চেষ্টা করবে সমতায় সিরিজ শেষ করতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়ক সংস্কার সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা। খাল খনন ও নতুন করে স্পোর্টসের সূচনার অপেক্ষা। সংবিধান সংশোধন বনাম সংস্কার প্যাঁচে রাজনীতি। বিশেষ কমিটিতে সাড়া না দিয়ে সংসদ ও রাজপথে সরব থাকার বার্তা বিরোধীদের। আলোচনায় সমাধান মেলার আশা সরকারি দলের। এবং তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতির দায় স্বীকার জ্বালানি মন্ত্রীর। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে রাজনৈতিক দুরভিসন্ধি। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ আলিফ। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।